শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন একিবি টক অনুষ্ঠানে। আপনারা সকলেই জানেন যে একিবি টক অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আলাপচারিতায় থাকি এবং আপনাদের সামনে বিভিন্ন বিষয়কে উত্থাপন করি। আমাদের এবারের যে একিবি টক অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা সংবাদ মাধ্যমকে ঘিরে এবং এর যাবতীয় বিষয় নিয়ে আমরা এই টক শোর আয়োজন করেছি, যেখানে রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্বরা থাকবেন এবং তাদের মূল্যবান মতামত, তাদের অনুভব সব কিছু ব্যক্ত করবেন আমাদের একিবি টিভি চ্যানেলে। তো সেইভাবে আমরা প্রস্তুত হয়েছি। আপনারা চোখ রাখবেন একিবি টিভির পর্দায় এই ধরনের অনুষ্ঠানের জন্য। আজকের এই অনুষ্ঠানটা আমরা সংবাদ, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম এই শীর্ষক বা এই নামে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। ধীরে ধীরে এর বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা খুবই সৌভাগ্যবান যে একিবি টিভি স্টুডিওতে আজকে যিনি উপস্থিত আছেন তিনি রাজ্যের অন্যতম একজন জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্ব। বহুদিন ধরে যিনি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে বিভিন্নভাবে সংবাদ পরিবেশন থেকে শুরু করে সাংবাদিকদের উন্নয়নে যিনি কাজ করে চলেছেন বহুদিন যাবৎ। তিনি আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক শ্রী প্রণব সরকার মহোদয়। আপনাকে আমাদের একিবি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। আমরা যেই আলোচনাটি রেখেছি এটার নামটি আমরা রেখেছি সংবাদ, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। আমরা শুরুতেই যার কথা বলে একটু শুরু করতে চাইছি, ওনার নাম হচ্ছে ওয়াল্টার লিল্যান্ড ক্রনক্রাইট, যিনি আমেরিকান ব্রডকাস্টার একজন সাংবাদিক, যিনি টেলিভিশন এবং রেডিওতে উনি একজন নিউজ অ্যাঙ্কার হিসেবে, ব্রডকাস্টার নিউজ অ্যাঙ্কার হিসেবে দক্ষতার সহিত কাজ করেছেন এবং আমেরিকান একটি পত্রিকায় উনি 18 থেকে 19 বছর কাজ করেছেন, যার নাম সিবিএস ইভিনিং নিউজ, আপনি জানেন। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ইনি মোস্ট ট্রাস্টেড ম্যান ইন আমেরিকা, যে জন্য আমেরিকান প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার তাকে প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম দিয়েছেন। তিনি একটা কথা বলেছেন যে ফ্রিডম ইজ দ্য প্রেস, ফ্রিডম অফ দ্য প্রেস ইজ নট জাস্ট ইম্পর্টেন্ট টু ডেমোক্রেসি, ইট ইজ ডেমোক্রেসি। এই বিষয়ে আপনার একটু অভিমত শুনতে চাইব। প্রথমে আমি একিবি দর্শক যারা রয়েছেন বিশেষ করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সময়োপযোগী যে একটা আলোচনা, শান্তনু জানেন দীর্ঘ বছর ধরে উনি অ্যাঙ্কারিং কাজ, সাংবাদিকতার কাজটা করছেন। আমার অত্যন্ত প্রিয় শান্তনু। প্রথমে যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, ফ্রিডম অফ প্রেসের যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, যে এটা একটা ভাস্ট সাবজেক্ট, বিশাল বড় একটা সাবজেক্ট যে ফ্রিডম অফ প্রেস। তো আমি যদি ইন্ডিয়ান অ্যাসপেক্টে যদি আমি বলি, আমি ভারতীয় যে গণতন্ত্রে বা সংবিধানে যে কথাটা বলা আছে যে সাংবাদিকতা বা জার্নালিজম হলো ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি। ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি এই কথাটা কেন বলা হচ্ছে বা কেন এটা সংবিধানে ইনক্লুড করা হয়েছে, আগে এই জিনিসটা বুঝতে হবে যে সংবিধান আমাদের কতটুকু অধিকার দিয়েছে যে ফ্রিডমের জন্য। আমরা যদি দেখি যে আমেরিকার ফ্রিডম আর ইন্ডিয়ান ফ্রিডমের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি এবার যখন আমেরিকার নির্বাচন হয়েছে, আমি ওইখানে যে সিনেটর আছে, আমি কথা বলেছি, টক শো করেছি আমাদের চ্যানেলে, সিনেটরের সাথে কথা বলেছি। ইন্ডিয়ান যারা বংশোদ্ভূত আমেরিকাতে আছে তাদের সাথে অনেকভাবে কথা বলার যোগাযোগ করে চেষ্টা করেছি এবং ওনারা বলেছেন দাদা আমরা সব জানি কিন্তু বলতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম কেন বলতে পারবেন না? বলো যে না, আমাদের এখানে যদি দেশের ব্যাপারে যদি কোনো কথা বলি আমরা অন্য দেশে, আমাদের পারমিশন লাগে। আমেরিকা গণতন্ত্রের একটা, বিশ্বের গণতন্ত্রের একটা বৃহৎ দেশ, তারপরেও ওদের কিন্তু অনেক ব্যাপারে রেস্ট্রিকশন আছে।
এবার আসেন ভারতের প্রশ্ন আসেন। ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, 120 কোটির দেশ। এত জনসংখ্যার দেশের মধ্যে গণতন্ত্র একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিষয়। সংবিধানে বলা হচ্ছে যে সংবিধানের যে আমরা যদি ধরি যে আমরা একটা সংবিধানের যে চেয়ার যদি আমরা 4টা পায়া ধরি, এটার মধ্যে একটা পায়াকে বলা হচ্ছে সাংবাদিকতা, একটা অ্যাডভোকেসি, একটা পার্লামেন্ট, এরকম বলা হচ্ছে আইনসভা। এই যে ডেমোক্রেসি বা ফ্রিডম অফ দ্য প্রেস, ফ্রিডম অফ দ্য প্রেস বিষয়গুলো কি? আমরা যদি দেখি পার্শ্ববর্তী রাষ্ট্র যদি দেখি চীনে আজকে ফ্রিডম, সংবাদ মাধ্যমের কোনো ফ্রিডম নেই। তার মানে একটা সরকার নিয়ন্ত্রিত একটা মিডিয়া আছে। দেখা গেছে চীনে এক সময় অনেক লোক একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, এই খবরটা ছাপতে পারেনি। তো না ছাপার কারণে সরকারের দৃষ্টিতে আসেনি, অনেক লোক মারা গেছিল চীনে। পরবর্তী সময়ে রিসার্চ করতে গিয়ে দেখা গেছে ঠিক কোভিডের সময়ে আমি যখন চীনের সাথেও টক শো করেছি, অনেক রেস্ট্রিকশান, ওদের কথা বলার রেস্ট্রিকশান। কিন্তু ইন্ডিয়ার ফ্রিডমটা অন্যরকম। ইন্ডিয়ার ফ্রিডমটা আপনি যে কোনো কথা বলতে পারেন, যে কোনো কথা বলা যেতে পারে, বাকস্বাধীনতা রয়েছে, বাকস্বাধীনতা রয়েছে, ফ্রিডম অফ স্পিচ যারে বলা হয়, ফ্রিডম অফ স্পিচ এই জিনিসটা রয়েছে। এবং এটা সংবিধান স্বীকৃত, এটা সংবিধান স্বীকৃত, আইনগতভাবে এটাকে স্বীকৃতি দেওয়া আছে। আপনি যদি এটা বলেন তাহলে আপনাকে কোনো আইনে কিচ্ছু করতে পারবে না। দেখা গেছে অনেক সিনিয়র সাংবাদিক, এখানে নাম বলাটা সমীচীন হবে না, ওনারা নিজেরা, একজন বরিষ্ঠ সাংবাদিক, দেশের প্রখ্যাত সাংবাদিক, ম্যাগসাইসি অ্যাওয়ার্ডও পেয়েছেন উনি বলছেন, সরকারের সমালোচনা করছেন, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার নাম ধরে ধরে সমালোচনা করছেন, তারপরে কিন্তু উনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে আমাদের কিন্তু ফ্রিডম অফ স্পিচটা, মানে ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেসিতে ফ্রিডম যে আমাদের সংবাদ মাধ্যমে, এটা কিন্তু বলগাহীন, একদম বলগাহীন ছিল। কিন্তু এইটারই সুযোগ নিয়ে কিছু অপপ্রয়োগ শুরু হয়েছে, কিছু ব্যক্তি কুৎসা শুরু হয়েছে, এগুলো দেখা গেছে। এরপরে বিভিন্ন সামাজিক মাধ্যম এসছে, ইউটিউব এসছে, যাদের কোনো কন্ট্রোলিং নেই, নিয়ন্ত্রণ নেই। এটার সুযোগ নিয়ে এই যে বলগাহীন স্বাধীনতা আমাদের দেশের সংবাদ মাধ্যমে, এটার সুযোগ নিয়ে যা খুশি করছে, একটা ফটোকে আরেকটা ফটোর সাথে লাগিয়ে দিয়ে একদম মানে ব্যক্তিকে যতটুকু নিচে নামানো যায়। এবার খুঁজতে গেলে 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 এই লোকটাকে পাওয়া যায় না, দেখা যায় ফেক অ্যাকাউন্ট। যেমন আজকের দিনে আমরা যদি দেখি তাহলে কি সমালোচনা করা যাচ্ছে না? 100% যাচ্ছে। যেমন একদম রিকগনাইজড বা আইনের মধ্যেই ধরা আছে, আইনের মধ্যেই আছে সংবাদপত্র, ইলেকট্রনিক্স চ্যানেল। আপনারা যারা এখানে ইলেকট্রনিক চ্যানেল আমরা করি বা আপনারা যারা করেন, আপনারা দেখবেন যে লাইসেন্স নিতে হচ্ছে। কে দিচ্ছে? পিএনটি লাইসেন্স দিচ্ছে, সরকারের আইসিটি। এইসব লাইসেন্সের মধ্যে কিন্তু অনেক আইনের, ইন্ডিয়ান কেবল নেটওয়ার্ক অ্যাক্ট একটা তৈরি করা আছে। এটা মনিটর করে কে? এটা মনিটর করে, আমাদেরটা মনিটর করে জেলা শাসক। এটা কমিটি আছে, কোর গ্রুপ আছে, গ্রুপের আমিও মেম্বার। আমাকেও তো দীর্ঘ বেশ কয়েক বছর আমি কমিটির মেম্বার, আমাকে নোটিশ দিয়ে নেওয়া হয়েছে। অনেকগুলো টিভি আছে, অনেকগুলো টিভি চালায় ওরা, ডিএমের অফিসে আছে, একটা রুম আছে, মানে কোন কোন চ্যানেলে কোন কোন নিউজগুলো অবজেকশন এসছে সবগুলো দেখালো। দেখলাম সবগুলো হেডলাইন্স ত্রিপুরার নামে, সবগুলো হেডলাইন্স ত্রিপুরার নিউজ আমাকে দেখাচ্ছে। আমি কিন্তু কমিটির মেম্বার। কমিটির মেম্বার কে কে? ডিএম, এসপি, ওমেন্স কলেজের প্রিন্সিপাল, আরেকজন জানি কে, একজন ডাক্তার সম্ভবত, আমাকে দেখাচ্ছে। এবার আমি যখন শুরু করেছে আমি বলছি না, যেহেতু আমার বিরুদ্ধেই অভিযোগ, অতএব তাহলে আমি এখানে থাকবো না।
আপনারা এগুলো দেখেন, আমাকে চিঠি দেন, আমার পক্ষে যদি এভিডেন্স থাকে এগুলো করব আমরা। একটা সময় ছিল আমি ছিলাম আরেকটা অফিসে ছিলাম, আমাকে ফোন করা হলো, এটা 2016 সালের কথা, 16-17 সালের কথা। আমাকে বলা হলো যে আপনি কোথায় আছেন, ডিএম ফোন করছিল তখন, দিদেন ডিএম কিরণ গীতে ছিলেন। আপনি কোথায় আছেন? আমি বলছিলাম যে আমি একটা জায়গাতে একটা অফিসে আছি। বলে এখন আসেন আপনার অফিসে, আমি পুলিশ ঢোকাচ্ছি। তো আমি যেতে যেতে বাই দিস টাইম দেখলাম পুলিশ অভিযান করছে। কেন? একটা নিউজ নিয়ে। তো ওই দিন অফিসটা সিল করলো ওরা। তো এরকম অনেকগুলো ঘটনার আমি সবচেয়ে বড় সাক্ষী, বড় অভিজ্ঞতা আমার জীবনে। তো একটা জিনিস আমি আমার অভিজ্ঞতার থেকে একটা জিনিস আমি শিখেছি যে তোমার যদি আমাদের যদি নিউজের যদি অথেন্টিসিটি থাকে, 100% এভিডেন্স থাকে, যেমন আমার বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে, অনেক, যেমন একটা বলতে পারি যে শঙ্কর প্রসাদ দত্ত দিদেন এমপি ছিলেন, তো উনি একটা আসামি পূর্ব থানার থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল। তো ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরে যখন এটা আমরা চালাই তখন অনেক রিয়াকশান হয়েছে। বাই দিস টাইম শঙ্কর প্রসাদ দত্ত কেস করেছে আমার নামে। তো কেস করেছে, আমাকে হাজিরা দিতে হয়েছে, আমি গেছি। তো কেসটা যখন ট্রায়াল শুরু হয়, শঙ্কর প্রসাদ দত্ত ছিল, দেখা গেল যে উনি ভুলটা করেছেন, ভুলটা করে আবার উনি আবার আমার নামে কেসও করেছেন, যেটা আমি দেখিয়েছি। তা আমাকে বেকসুর খালাস দিল। আমার যদি প্রামাণ্য দলিল যদি ঠিক থাকে তাহলে কিন্তু স্বাধীনতাটা উপভোগ করা যায় সংবাদপত্র। কিন্তু বেসিক যদি আমাদের ভুল থাকে, যে আমরা ভিত্তিহীনভাবে করছি, এটা হলে কিন্তু স্বাধীনতাটা, ফ্রিডমটা রইল না আর। যেমন এখনকার যুগে যে খুব ভাইরালভাবে আসছে ফেসবুক, ইউটিউব, ওরাও বলছে আমরা মিডিয়া। আসলে ফেসবুককে কিন্তু কখনোই স্বীকৃতি দেয় না, সোশ্যাল মিডিয়াকে কখনোই স্বীকৃতি দেয় না। ওরা সোশ্যাল মিডিয়া, আজকে যারা আপনারা এটা শুনছেন, যে কোনো জনে একটা সোশ্যাল মিডিয়া খুলে নিতে পারে, তাই ফ্রিতে, সেটাই ফ্রিতে খুলে নিতে পারে, ফ্রিতে দিয়ে দিল আমি নিউজ মিডিয়া নেটওয়ার্ক ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট মিডিয়া দিয়ে খুলে দিল। এখন এটা নিয়ে যদি কোনো কারোর কাছে যায়, বিজনেসম্যানের কাছে যায় বা কারোর কাছে যায়, ওরা তো আর এতটা বোঝে না, ওরা সাধারণ বিজনেসম্যান, তো ওরা তো এতটা মিডিয়ার ভেতরে জানে না। তো ওরা গিয়ে দেখলো যে আমার তো দেখালো, এত লোগোটোগো, ভালো লোগোটোগো দেখালো, ওরা দেখেটাকে আসলে ওরা বিশ্বাস করে ফেলে, অনেকে ঘাবড়ে যায়। তারপরে ওনার দেখায় আমার 5 লাখ লাইক আছে, 6 লাখ ভিউ আছে, এরকম আছে। আপনি যদি মনে করেন যে আপনাদের যে একিবি চ্যানেল, আপনি যদি মনে করেন যে এটাতে আপনি 30 লাখ ভিউ লাগাতে পারেন, আরামসে লাগাতে পারেন। এটা ওরা বোঝার কোনো সুযোগ নেই, এটা আমরা বুঝবো, ঠিক তাই। তো এখন খুব ক্রিটিক্যাল, স্বাধীনতার জিনিসটা এখন ক্রিটিক্যাল। এখন একদম অবাধ স্বাধীনতার নামে প্রচণ্ডভাবে অপব্যবহার হচ্ছে। আমি জানি যে গোলবাজারের একজন সবজি ব্যবসায়ী, তো ওর কাছেও একটা ফেসবুক চ্যানেল আছে। ওই চ্যানেলটা আবার গভর্নমেন্টের খাতা গভর্নমেন্টের লিস্টেডও আছে। ও কিন্তু সবজি বিক্রি করে, মিডিয়ার লগে কোনো যোগাযোগ নেই, ও লিস্টেড, গভর্নমেন্ট একটা বিজ্ঞাপন দিচ্ছে, ও টাকা পাচ্ছে। কিন্তু এটা যে কত বড় একটা বিপজ্জনক, আজকের থেকে গত মাসে সম্ভবত আমি দিল্লি গেছিলাম, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি বর্তমান চেয়ারম্যান হয়েছেন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের থেকে যিনি অপশন নেন জাজ, উনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হন, মহিলা, বয়স্ক মহিলা। উনি আমাকে বলছিলেন যে দেশের যে সমস্যা, এই ব্যাপারে শুধু এটা যে ত্রিপুরার সমস্যা এটা না, সারা দেশের সমস্যা এটা। আমি বাংলাদেশ গেছি, একই প্রবলেম, এবং সারা বিশ্বের একই প্রবলেম উনি আমাকে বলছিলেন। তো এরও প্রায় 7-8 মাস আগে আমি মিট করেছিলাম লোকসভা নির্বাচনের আগে,
অনুরাগ ঠাকুর, যিনি আমাদের তথ্যমন্ত্রী ছিলেন, ওনার সাথে দেখা করেছিলাম। উনিও এই কথাটাই বলছিলেন। তো উনি বলছিলেন যে আমরা একটা আইন তৈরি করব, এবং আইনটা তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ আনার একটা আইন তৈরি করা হয়েছে। ওদেরও লাইসেন্স লাগবে। এখন তো কোনো কিছু লাইসেন্স নেই, কিচ্ছু নেই। এখন লাইসেন্স শুধু ইলেকট্রনিক চ্যানেলের লাগে, ওদের লাগে না কিছু। ইউটিউব খুলে নিয়ে নেয়। এটা আইন একটা আসছে। এই জায়গাটাতে কন্ট্রোলিং আসবে বলে আমার মনে হয়, যে এই জায়গায় কন্ট্রোলিং আসবে। আর প্রথমে যেটা আমি এই বিষয়টাতে আসবো সামাজিক মাধ্যমে। আমরা দর্শক বন্ধুরা, যেহেতু আমাদের সঙ্গে রাজ্যের একজন বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব রয়েছেন, আমরা তার সম্বন্ধেও কিছু জানতে চাইব আপনার কাছ থেকে। বলছিলাম যে আপনি নিজে একজন আইনজীবী, উচ্চশিক্ষিত, পাশাপাশি আরও অনেক কিছুর সঙ্গে আপনি জড়িত। আমাদের যে স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন আছে, তার সঙ্গে আপনি জড়িত অ্যাজ এ খুব সম্ভবত প্রেসিডেন্ট হিসেবে। আপনার কাছে তো অনেকগুলি লাইন ছিল নিজের উপার্জন বলুন বা নিজেকে প্রতিষ্ঠিত করার। আপনি সংবাদ মাধ্যমকে কেন বেছে নিয়েছেন? আসলে এটা একদম খুব অনেকেই এটা জানতে চায় আমার কাছে। আমি কিন্তু একটা সময় মানে আমি যখন কলেজে পড়ি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স করেছি, মাস্টার্স করেছি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, LLB করেছি আবার কলকাতা থেকে। তখন আমার জীবনে একটা শখ ছিল যে আমি উকিল হব, সাংবাদিক হব, দুটো একসাথে হব। তো তখন আমি ত্রিপুরা দর্পণে কাজ করতাম। বেলুনিয়া থেকে আমি নিউজ পাঠাতাম, আমার নিউজ উঠতো বাইলাইনে, খুব ভালো লাগতো তখন। বাজিস্টে আমি কলকাতা চলে গেলাম। যখন আমি কলকাতায় ব্যাক করে আসলাম, মাস্টার্সও করা হয়ে গেল, তখন প্র্যাকটিস শুরু করলাম। খুব ভালো প্র্যাকটিস ছিল আমার, একদম আমার কাছে এই সাবজেক্টটা খুব ভালো লাগে। একটা লোককে যখন বিপদে পড়ে, লোকটাকে আপনি কিন্তু সাংবাদিক হয়ে আপনি কিন্তু কোনো লোককে রিলিফ দিতে পারবেন না, কিন্তু অ্যাডভোকেট এবং ডক্টরস, এই দুইটা প্রফেশন কিন্তু দুটো একটা মানে মানুষকে কিন্তু রিলিফ দিতে পারে, গুরুত্বপূর্ণ পরিষেবা দুটো। আমি কিন্তু খুব অনেক মানুষকে রিলিফ দিতাম। একবার কি হয়েছে, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, তো বাবা আমরা একসাথে থাকতাম। তো আমি কোর্ট থেকে এসেছি, তখন আমার বাইক ছিল, আমার সাথে একটা লোকও এসছে, যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে। তো আমি কোর্ট থেকে এসে খেতাম। তো আমার মিসেস জিজ্ঞেস করছিল, বাবাও ছিল তখন, বাবাও থানার থেকে এসে জাস্ট, যে কেউ চিনে না তো কেউ। আমি বললাম আসামি, আজকে ছাড়া পেয়েছে, এখন তো আর যাওয়ারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, টাকা নেই। তখন এখানে যদি আমাদের এখানে খায় আর রাতটা যদি থাকে, বা আমি টাকা দিয়ে দিলে সকালে চলে যাবে। বাবা বললো, তুই কি করলি, তুই একজন আসামি, কি তুই নিয়ে আসলি, তো ভাত খাওয়াবি? বাবা আর কিছু বলেনি। তো ঠিক আছে। তো আমি এই জিনিসটা দেখেছি, মানে খুব একটা সময় মানুষ যখন আইনের ফাঁদে পড়ে, ওদের কষ্টের জিনিসটাও দেখেছি। আর একাংশ উকিল, সবার উকিল বলছি না, একাংশ উকিল কীভাবে ওদের কাছ থেকে নেয়, এটাও দেখেছি। তো আমায় খুব ভালো লাগতো, আমি অনেককে রিলিফ দিয়েছি। আর সাংবাদিক হলে তো কোনো কথাই নেই। কিছুদিন আগেও, আজকে থেকে প্রায় 2 মাস আগে, এখন তো আর আমি প্র্যাকটিস করি না, সময় পাই না, কিছুদিন আগে আমি ইয়েতে গেলাম, বিশালগড় সাংবাদিকের উপর আক্রমণ হলো। আপনি খোয়াইতেও গেছেন? খোয়াইতেও গেছি। তো আক্রমণ হলো, আক্রমণ হওয়ার পরে বললো যে আক্রমণ করেছে ওনাকে খুব প্রভাবশালী। আচ্ছা, প্রভাবশালী, অ্যারেস্ট হবে না। তো রানা চ্যাটার্জি ছিল তখন বিশালগড়ের ওসি। তো আমি ওসির সাথে দেখা করে বললাম, না এখন অ্যারেস্ট করতে হবে ওকে। তো আমি বসে আছি, ও তো শহরে ঘুরছে, তো ওকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর তো যেভাবে কোর্টে পাঠালো, সরকার উকিল বলছে, দাদা দেখেন এখন তো বেল হয়ে যাবে, এখন তো জামিন দিয়ে দেবে, কিচ্ছুই লেখেনি ওসি। তো সরকার উকিল আমি ঠিক আছে, তোমাদের করতে হবে না কেসটা, আমি করব, আমাকে শুধু একটা কোড দাও আর আমাকে ওই বইটা দাও। বইটা আমাকে দিয়েছে, তো কোডটা দিয়েছে। পরে আমি নিজে হিয়ারিং করেছি, প্রায় 30 মিনিট হিয়ারিং করেছি। তো আমি বললাম যে ওকে কিন্তু আর জামিন দেওয়ার সুযোগ নেই। তো রায়টা দেয় রাত্রে,
তো রাত্রে প্রায় 9টা-10টার সময় শুনলাম ওরা ফোন করেছে যে ওকে জামিন দিতে পারেনি, জামিন দেন। আমি সাংবাদিক ক্ষয় গিয়ে করেছি। আমি সাংবাদিক হলে এটা আমি এখনও করি, এটা আমি একদম ওদের জন্য আমি এটা করি। কিছুদিন আগে আগরতলাতে হয়েছে, এটাও করেছি, আমি করি। এটা আমার মানে নেশার মতন। কিন্তু আমার কাছে সবার আগে প্রায়োরিটি হলো সাংবাদিকরা। এটা এমনভাবে আমি ঢুকে গেছি, এখন আর ওই ওকালতি সাবজেক্টটা আর করতে পারি না। মানে গণতন্ত্রের দুটো বিশেষ গুরুত্বপূর্ণ দুটো পিলারের মধ্যে দুটো পিলারের মধ্যেই আমি আছি, কিন্তু করতে পারি না, একটা পিলার করতে পারি না। কিন্তু সাংবাদিক যখন সমস্যায় পড়ে বা ওদের পরিবার যখন সমস্যায় পড়ে, তখন আমি দেখছি ওরা কেন শুধু শুধু ফিস দেবে, ওরা কেন কেন উকিলের শুধু শুধু টাকা দেবে। আমি এটা ফ্রিতে করে দিই ওদের কাছে ফ্রিতে। ওরাও খুব মানে খুশি থাকে যে আমার তো এত টাকা লাগলো না। তো আমি এটা এখনও করি, কিন্তু এটা ফ্রিতে করি, কিন্তু এখন আর কোর্টে যাওয়া হয় না। এখন বিশেষভাবে আপনি যুক্ত রয়েছেন সংবাদ মাধ্যমে, এখন বিশেষভাবে যুক্ত, প্লাস ত্রিপুরা ফুটবলের প্রেসিডেন্ট, অনেকগুলো গুরু দায়িত্ব এসেছে, প্লাস আগরতলা ক্লাব ফোরাম আছে আমাদের, প্রায় 100-র উপর ক্লাব, ওটারও প্রেসিডেন্ট। আপনার নিজস্ব ক্লাবেরও আমি নিজস্ব ক্লাবেরও প্রেসিডেন্ট, কিন্তু সব মিলে এখন আর সময়টা হয় না। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি আলোচনায় সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। আমাদের মধ্যে যিনি রয়েছেন রাজ্যের সবার প্রিয়, অতি জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্ব, বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব প্রণব সরকার মহাশয়। আমরা আলোচনায় থাকবো। আর এই আলোচনার পাশাপাশি যারা সাংবাদিকতার পেশায় নতুন করে যুক্ত হতে চান বা নবীন প্রজন্ম যারা সাংবাদিকতার প্রতি আপনাদের আকর্ষণ রয়েছে বা জানতে চান, তাদের জন্য এই শোটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ আমরা শোর মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনারা সকলেই জানেন, আবার অনেকের কাছেই হয়তো বা অজানায়, যে সংবাদপত্রের যে জনক কে ছিলেন। উনি একজন আইরিশম্যান, ব্রিটিশদের দ্বারা, জেমস হিকি। উনি 1780 সালে কলকাতা জেনারেল অ্যাডভাইজারের সাথে প্রথম যে বাংলা সংবাদপত্র, যেটা বেঙ্গল গেজেট, চালু করেছিলেন। আমরা এই ধরনের আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সাহিত্য জাতির মেরুদণ্ড। আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ, যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর আবার স্বাগত। আমরা রয়েছি একেবি টক অনুষ্ঠানে। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম নিয়ে। সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব প্রণব সরকার মহাশয়। আমরা যে আলোচনায় ছিলাম, যে আপনার সংবাদ মাধ্যমে যুক্ত থাকার বিষয়ে আমরা জানতে চাইছিলাম। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে একজন সাংবাদিক হিসেবে তার প্রথম বৈশিষ্ট্যগুলি কি হতে পারে, মানে আপনার মতে কি হওয়া উচিত? আমার মতে বৈশিষ্ট্য প্রথম এক নাম্বার হলো অনেস্টি, সততা। আমি যেখানেই যাই, আমি আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘ সময়ের সম্পাদক ছিলাম। সারা ভারতের সাংবাদিকদের একটা সংগঠন আছে, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন, কেরালা থেকে কাশ্মীর পর্যন্ত এটার বিস্তৃতি। এটার আমি ন্যাশনাল সেক্রেটারি পরপর 2 টার্মের। আজকের দিনেও আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি। প্রথম থাকতে হবে সততা, এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একজন সাংবাদিক, আমি প্রথম তো আর কেউ সাংবাদিকতা সব কিছু জানে না। একজন যুবক বা একজন যুবতী যদি এই পেশায় আসে, ও যদি সৎ থাকে, ও কিন্তু কাজটা শিখে নিতে পারবে। কাজটা কিন্তু আহামরি কোনো কঠিন যে ওই রকম না। অনেকে মনে করে সাংবাদিক কত বড় আকাশ থেকে পড়েছে, বিষয়টা কিন্তু একদম এরকম না। আমি সবাইকে এই কথা বলি, কারণ আজকেও ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ইকফাই ওদের যখন বের হয় জার্নালিজমে, ওগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাঠায়, হেডলাইন্সে পাঠায়। আচ্ছা, প্রত্যেক বছর ধরে ওদের সাথে ওরা আমাদের পাঠায়, ওদের এখানেই ট্রেনিং করায়। আচ্ছা, ওরা এডিটিং শিখে, নিউজ শিখে, সব ফ্রেশার্স। ওদেরকেও আমি বলি যে এটা এমন কোনো কঠিন সাবজেক্টই না। এটা প্রথম থাকতে হবে, থাকতে হবে ওর সততা, 2 থাকতে হবে উপস্থিত বুদ্ধি, আর থাকতে হবে একটু মেধা থাকতে হবে। একটু থাকলে চলবে, বেশি থাকতে হবে না, একটু থাকলে চলবে। যে আমি যে কাজটা করতে এসেছি, যে ঘটনাটা দেখতে এসেছি, ঘটনাটা আমি প্রপার দেখছি কিনা। যেমন ধরেন, কেউ যদি একজন সাংবাদিককে বলে যে ওই লোকটা এরকম করেছে, ওই লোকটা শেষ করে দিচ্ছে, ওই লোকটা এত টাকা মেরে ফেলেছে, তখন প্রথম কাজটা হলো ওই লোকটাকে খুঁজে বের করা। আচ্ছা, ওই লোকটাকে জিজ্ঞেস করা যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনি কি বলবেন। তার কথাটাও শোনা। হ্যাঁ, শোনা, শুধু শোনা না, তার কথাটাও চালানো। এটা এথিক্সের মধ্যে পড়ে। এটা সাংবাদিকতার মূল এথিক্স, যে আমি যার বিরুদ্ধে নিউজ করব, যার বিরুদ্ধে অভিযোগকারী এবং অভিযুক্ত একদম দুজনের কথাটাই তুলে ধরতে হবে। শুধু ব্যক্তি না, রাজনীতির ক্ষেত্রেও সমান। কোনো রাজনৈতিক দল যদি আজকে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে যে ওই রাজনৈতিক দলের ওই নেতাটা খারাপ কাজ করেছে, ওই নেতাটা করছে, তখন ওই নেতার একটা বক্তব্য নেওয়া। আচ্ছা, এটা হলো এথিক্স। এই এথিক্সটা মানতেই হবে আজকের দিনে না, এটাই মানে। বাইরের যারা মিডিয়া করে, বিদেশ যারা মিডিয়া করে, ওরা কিন্তু দেখবেন এরকম করে। আমাদের এখানে কিন্তু অনেকে এই জিনিসটা করে না। এই ছোট ছোট কতটি বিষয় যদি ওদের মাথায় থাকে, আর একটা অনুসন্ধানের একটা ইচ্ছা, যাকে আমরা বলি ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধান, যে এটার ভেতরে কি আছে, এটার পেছনে কি আছে, ও যে বলছে, অভিযোগটা দিচ্ছে, কতটা সত্যতা আছে, খুঁজে বের করা। বা একটা ঘটনা ঘটছে, এটা সার্কামস্ট্যান্সেস এভিডেন্স যেটা বলে, পারিপার্শ্বিক ঘটনাবলীগুলি কি। যেমন কেউ বলে দিল যে শান্তনু বাবু তো এরকম করেছে, আসলে শান্তনু বাবু এরকম কিনা, ওর পারিপার্শ্বিক অবস্থা, তা অতীত, এগুলো খোঁজ করা। বললেই আমি বিশ্বাস করে নেব, বললেই আমি করে দেবো, এগুলো না করা। মানে যে গ্রামারটা রয়েছে সাংবাদিকতার, যে 5Ws, ওই রুলসটা মেনটেন করতে, একদম 5Ws রুলটা মেনটেন করা। আর সবচেয়ে বেশি মেনটেন করা সেটা হলো, যার বিরুদ্ধে আমি বলবো বা যার সম্পর্কে খবর আসবো, ওর একটা প্রতিক্রিয়া নেওয়া।
ওর একটা প্রতিক্রিয়া নেওয়া যে আপনার সম্পর্কে এরকম অভিযোগ এসছে, আপনি কি বলবেন, ঠিক, আপনার কি বক্তব্য, বা উনি যদি বলেন যা না মিথ্যা, এই যে মিথ্যা বলেছেন, মিথ্যার সপক্ষে আপনার কি এভিডেন্স আছে, এভিডেন্স, এটা একটু খতিয়ে দেখা। তাই কারণ যে চুরি করে, চোরেরও কিন্তু একটা যুক্তি থাকে যে আমি এই কারণে আমি খেতে পাই না, আমি চুরি করি। খেতে না পারলে তো কাজ করারও সুযোগ আছে, তোমাকে চুরি করতে কে বলেছে? মানে অভাব আর স্বভাব, অভাব স্বভাব। তো এইগুলোকে একটু মাথায় রাখা, একটু উপস্থিত বুদ্ধি মাথায় রাখা, এবং কোথাও যদি দেখা যাচ্ছে যে অন্যায় হচ্ছে, যে এই জায়গাটা অন্যায় হচ্ছে, সমাজের জন্য খারাপ হচ্ছে, এই জায়গাতে ভালো করে ফোকাস করা। কারণ এটা কিন্তু মিডিয়ার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যে এই জায়গাতে একটা অন্যায় হচ্ছে, এটা সে যত বড়ই নেতা হোক, যে সে দেখা গেল বড় বড় কথা বলছে নেতা, বাড়ি গিয়ে বউকে মারছে, ওকে ফোকাস করা, মানে আত্মনিয়ন্ত্রণটাও কিন্তু জরুরি হয়ে জরুরি, যে ওকেও ফোকাস করা, যে তুমি তাহলে মানুষকে তুমি কি শেখাবে, সেটাই, মানুষকে তুমি নিজেই তোমার। প্লাস এখন সাংবাদিকদের আরও কিছু কিছু নৈতিক দায়িত্ব চলে এসছে, সেটা হলো যেমন ক্রাইম এগেনিস্ট ওমেন, এটা কিন্তু খুব বাড়ছে। এটা যাতে না বাড়ে, এটা যাতে সবাই যাতে সচেতন হয়, যেমন অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু মিডিয়ার এখন একটা নৈতিক দায়িত্ব এসে গেছে। অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা যেমন কোনো রোগ আছে, যেমন আমরা কোভিডের সময় কি করেছি, মাস্ক পরার জন্য সবাইকে বলেছি। আমাদের তো কেউ বলে দিনি যে মিডিয়া আপনারা বলেন মাস্ক পরার জন্য, এটা জনস্বার্থে, আমরা এটা নিজেরা সোমোটো করেছি। এরকম অনেকগুলো ইস্যু আছে, যেমন এটা আমরা সবাই জানি যে এইচআইভি পেশেন্টের সাথে যদি একসাথে কেউ ভাতও খায়, এর কিছু হবে না, এইচআইভি ছড়ায় না, ঠিক, সংক্রামক নয়। এইচআইভি পেশেন্টকে যে সমাজচ্যুত করা হচ্ছে, এই জায়গাটাতে অ্যাওয়ারনেস করে তোলা। যেমন আজকের দিনে সবচেয়ে সমস্যা কি? সবচেয়ে সমস্যা হলো আজকের দিনে ত্রিপুরাতে সবচেয়ে যুব সমাজের সমস্যা হলো নেশা, ড্রাগস। এর বিরুদ্ধে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যে নেশার বিরুদ্ধে ওদেরকে কি মেরে ফেলা না, ওদেরকে কি মারলে তো সমস্যার সমাধান হবে না, ওদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, ওদেরকে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে, যদি দেখা যায় যে, যেমন আজকেই আমি এখান থেকে আরেকটা নেশামুক্তি কেন্দ্রে যাব, ওরা আমাকে ভিজিট করতে বলেছে দশমী ঘাটে, আজকে যে এখান থেকে যাব, যে নেশামুক্তি কেন্দ্রগুলোতে যারা নেশার থেকে ফিরে এসছে, কিভাবে ওরা নর্মাল লাইফে ফিরে এসছে, ওদের বেশি বেশি করে তুলে ধরা, টক শোতে আনা, ওদেরকে ভালো বেশি বেশি করে আনা, ওদের বক্তব্য প্রচার করা, এগুলো কিন্তু মিডিয়ার কর্তব্যের মধ্যে আছে, ডিউটির মধ্যে আছে। মানে সমাজের প্রতি দায়বদ্ধতাটা মিডিয়া একদম 100% মিডিয়ার আছে, থাকতে হবে। এটা সেটা সংবাদ মাধ্যম ব্যবসা করবে, সংবাদ মাধ্যম নিউজ করবে, সব ঠিক আছে, কিন্তু সমাজকে বাদ দিয়ে তো না, ঠিক, সমাজের প্রতি দায়বদ্ধতা 100% পালন করতে হবে, এটা অত্যন্ত সততার সাথে। সেটা সঠিক এবং নির্ভুল তথ্য প্রদানে অনেক সময় সাংবাদিকরা নানা দিক থেকে তাদের উপরে চাপ আসে, আক্রমণ আসে। এই ক্ষেত্রে এই যে সঠিক নির্ভুল তথ্য প্রদান করতে গিয়ে সাংবাদিকদের যে এই সমস্যাটা, এটা আজকের নয়, বহুদিন যাবতীয় এই সমস্যাটা থাকে। সেই সমস্যাতে আপনি সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করে এসছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার অভিমতটা কি, যে এই ধরনের সমস্যাকে প্রতিকারটা কি করে বা নির্মূলীকরণ কি করে? যেমন ধরেন, এটা সবচেয়ে ভুক্তভোগী আমি 2012 সালে 11 সাল থেকে যখন আমরা চ্যানেলটা শুরু করি, তখন আমি সবসময় দেখবেন ত্রিপুরাতে যে ইলেকট্রনিক চ্যানেল এমন জায়গাতে যেতে পারে, একটা ন্যাশনাল ফোকাসে আসতে পারে, সব যেমন এআই আজকে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি, এটা আমরা ইন্ট্রোডিউস করেছি। আমার কাছে সবসময় একটা কিউরিসিটি, যে এটার ভিতরে ঢুকতে হবে, এটার মধ্যে কী আছে, কেন বাইরের দিল্লির চ্যানেলগুলো পারলে আমরা পারবো না, মানে অ্যাডভান্স এবং আপডেট ব্যাপারটা আমি সবসময় রিসার্চের মধ্যে রাখি। হঠাৎ করে মনে হলো ত্রিপুরাতে কোনো সময় এক্সিট পোলের ইতিহাস ছিল না, তাই বললাম যে না, এক্সিট পোল করবো। এক্সিট পোল দুই রকমের, একটা ওপিনিয়ন পোল, একটা এক্সিট পোল, একটা আগে একটা পরে, দুটোই করব। তা আমি খুঁজতে দিল্লির একটা সংস্থাকে পেলাম,
তো ওদেরকে আমি যোগাযোগ করলাম, করে ওদেরকে আসতে বললাম, টিকিট পাঠালাম, আসলো। ওদের না আসার আগে ওদের বলছে ওদের ক্রেডিবিলিটিটা আমার কাছে পাঠাতে, ওরা কোথায় কোথায় করেছে, কত শতাংশ মিলেছে পাঠিয়েছে। তারপরে ওনাকে ওদের আসতে বললাম, উনি আসলেন। উনি আমাকে নিজে বোঝালেন কীভাবে ওপিনিয়ন পোল করে, কীভাবে এক্সিট পোল করে। তো আমি এটা 2013 সালে সম্ভবত 13-14 সালে আমি ওকে বললাম তাহলে আমাকে একটা আপনি ইয়ে করে দিন, ওপিনিয়ন পোল করেন ত্রিপুরার। ও টিম নিয়ে আসলো, ওপিনিয়ন পোল করতে গিয়ে প্রথম ওপিনিয়ন পোল ও আক্রান্ত হলো, কিন্তু আমি হাল ছাড়িনি। ও উদয়পুর মার খেয়েছে, মেলার মাঠে মার খেয়েছে, আমি বলছি না আমি আছি। তো করলো, করে আমাকে রিপোর্টটা দেখালো। তো আমি দেখলাম রিপোর্টটা সাইন্টিফিক, বেস আছে। কীভাবে সাইন্টিফিক ও আমার ব্যাখ্যা দিল। অ্যাকচুয়ালি কিন্তু ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল এগুলো কিন্তু সাইন্টিফিক মেথড। হ্যাঁ, আজকের দিনে ফেল হচ্ছে না, ফেল হচ্ছে, কিন্তু সফলও হচ্ছে, ফেল হচ্ছে, সফল হচ্ছে। তো যেমন এবার 14 সালের মতো আমি এটাকে টেলিকাস্ট করলাম। টেলিকাস্ট করার পরে তো হে সব রব উঠে গেল। তখন মানে আমার রিপোর্টে ছিল যে দীর্ঘ যে বামফ্রন্টের শাসন, এই শাসনের মধ্যে মানুষের জনসমর্থন সরে যাচ্ছে, জনসমর্থন এখন নেই ওদের, এই জিনিসটা উঠে এসছে ওপিনিয়ন পোলে। এটা যখন দেখালাম সাংঘাতিক অবস্থা, তখন আবার পুলিশ হেড হলো, চ্যানেল বন্ধ হলো, কেস হলো। তুমি যদি সত্যের উপর দাঁড়িয়ে থাকো, এসব আক্রমণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ। এগুলো আসবে, এগুলো প্রফেশনের পার্ট। একজন, এই যে একটা উদাহরণ দিচ্ছি আমি, অ্যাঙ্কার যারা, তোমরা যে কাজটা করো এটা কিন্তু অসাধারণ কাজ। অ্যাঙ্কার কিন্তু এখন অ্যাঙ্কার না শুধু, ওরা সাংবাদিকও, ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল ছত্তিশগড়ের একটা ঘটনা, তুমি হয়তো জেনে থাকবে। একজন মেয়ে অ্যাঙ্কার ছিল, ওরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে বাড়ি থেকে বের হয়, আবার হাজব্যান্ড জায়গা চলে যায় চাকরি করতে। তো মিসেস অফিসের চ্যানেলে এসে খবর পড়া শুরু করলো। হাজব্যান্ড যখন একটু গেল, অ্যাক্সিডেন্ট হয়ে হাজব্যান্ড মারা গেল। তো এখান সাংবাদিক আবার এই খবরটা পাঠালো। অ্যাঙ্কার কিন্তু লাইভে আছে। যখন স্লিপ দিয়ে পাঠালো যে অ্যাক্সিডেন্টে এরকম অফিসার মারা গেছে, দেখেছে হাজব্যান্ডের নাম, ও কিন্তু নিউজটা পড়লো, পড়ে ব্রেক নিয়ে একদম সেন্সলেস হয়ে গেল কাঁদতে কাঁদতে। এটা তো অসাধারণ কাজ। এগুলো যেমন যুদ্ধক্ষেত্রে যখন সাংবাদিকরা যায়, অনেক সাংবাদিক মারা গেছে। গত বছরের ডাটা দেখলে দেখা যাবে যে অনেক সাংবাদিক যুদ্ধক্ষেত্রে মারা গেছে। আমাদের এই রাজ্য অনেকে বলে 2 জন, কিন্তু আমাদের এই রাজ্যে টোটাল 5 জন সাংবাদিক ও সংবাদকর্মী মারা গেছে। 5 জন। সুদীপ শান্তনু তো আছে, প্লাস গণদূত পত্রিকার 3 জন। ওরা কিন্তু সংবাদকর্মী, ওদের পরিশ্রমে কিন্তু কাগজটা বের হয়। এরকম কিন্তু আক্রমণের সম্মুখীন কিন্তু যেরকমভাবে আজকে নিরাপত্তা রক্ষীরা হচ্ছে, বিভিন্ন সময় জম্মু কাশ্মীর দেখি বা বিভিন্ন জায়গাতে দেখি, সিয়াচেন বর্ডারও একদিন জওয়ান মারা গেল, সাংবাদিকরাও কিন্তু আজকে এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। তুমি কিন্তু এই সাইডটাও দেখতে হবে। গোটা এই যে বাংলাদেশে যে একটা তদারকি সরকার আসলো, এই শাসনও কিন্তু প্রায় 9 থেকে 10 জন সাংবাদিক মারা গেছে। এগুলোকে ফেস করতে হবে। সাংবাদিক প্রফেশনটা চ্যালেঞ্জিং প্রফেশন। এটাকে যদি ভালোভাবে নিতে পারে কেউ, এটাকে যদি খুব সিরিয়াসলি নিতে পারে কেউ, সততার সাথে করতে পারে, তাহলে কিন্তু এটা কিন্তু সমাজের কিন্তু দিক নির্দেশ দিয়ে দিতে পারে, সমাজকে পরিবর্তন করে দিতে পারে, আমল পরিবর্তন করে দিতে পারে। এবং আজকে একটা জিনিস আপনারা যারা শুনছেন, একটা জিনিস মনে রাখেন যে 7 দিন, যে ত্রিপুরাতে 7 দিন বলবো না, 3 দিন কোনো চ্যানেল, কোনো মিডিয়া প্রকাশিত হবে না। কি হবে অবস্থা? ধরে নিন কোনো টিভিও চলবে না, কোনো নিউজ চ্যানেল নেই, কোনো ফেসবুক নেই, ইউটিউব নেই, সংবাদপত্র নেই। তাহলে কি হবে? আপনি জানবেন কোথায় কি হচ্ছে? না, কিছু না। সরকার জানবে? না, কেউ কিছু জানবে না।
ওই দিন মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠানে এসে উনি নিজেই বলছিলেন যে আমি সংবাদ মাধ্যম থেকে অনেক খবর পাই যেগুলো আমাকে বেনিফিট দেয়, আমার প্রশাসনকে বেনিফিট দিচ্ছে যে আমরা এগুলো বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি। তাহলে সংবাদ মাধ্যমের যে গুরুত্ব, এটা কিন্তু অসাধারণ গুরুত্ব। এটা কিন্তু আপনাদের আজকের দিনে কিন্তু যারা সংবাদ মাধ্যমে আসতে চায়, আমি বলবো এটা একটা গোল্ডেন প্রফেশন। আপনি দেখবেন নোবেল প্রফেশন, নোবেল প্রফেশন, শুধু নোবেল প্রফেশন না, এটা আমি বলবো যে মানে একটা আদর্শবীজ প্রফেশন। আপনি দেখবেন যে রাজদীপ স্যার দেশের মতন সাংবাদিকরা যারা দেশে আছেন, অনেক সাংবাদিক লার্নেড, অনেক সাংবাদিক দেশে আছেন যারা কিন্তু যাদের উপর কিন্তু গোটা দেশটা কিন্তু অনেকটা নির্ভর করছে, ওদের বক্তব্যের উপর, ওদের অ্যাক্টিভিটিসের উপর, ওদের টক শোর উপর, এগুলো কিন্তু অনেকটা নির্ভর করছে। কিন্তু এগুলো কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, রাজনৈতিক নেতারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু জনমত তৈরিতে গ্রাম দেশে যখন আমরা যাই আমরা বুঝি জনমত তৈরিতে কিন্তু এইসব সব মিডিয়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে। ঠিক, গ্রাম দেশে আজকের দিনও ছাপার অক্ষর বিশ্বাস করে, এই যে টক শো করছেন বক্তব্য বিশ্বাস করে, আজকের দিনও বিশ্বাস করে। শুধু এটা ত্রিপুরার পিকচার না, কিন্তু গোটা বিশ্বের পিকচার। আমি আমেরিকার মিডিয়ার গণতন্ত্র সম্পর্কেও জানি, বাংলাদেশের সম্পর্ক জানি, যারা আমি চীন সম্পর্কে কথা বলেছি। আমরা একটা কোভিডের সময় একটা গোটা বিশ্বের সাথে একটা যোগাযোগ করবো এমন একটা স্কিম আমি নিয়েছিলাম গোটা বিশ্বে। আচ্ছা, কারণ বিশ্বের কি অবস্থা, কোভিডের ট্রিটমেন্ট আমাকে অনেক ডাক্তার বলছেন, সার্ভে করা হয়েছে টোটালটা। হ্যাঁ, আমাকে অনেক ডাক্তার বলছেন এটার থেকে আমরা অনেক চিকিৎসা প্রোটোকলও পেয়েছি। সুইজারল্যান্ডে কীরকম চিকিৎসা হচ্ছে, অস্ট্রেলিয়া কীরকম চিকিৎসা হচ্ছে, আমরা একটা লিঙ্ক আপ করেছিলাম গোটা বিশ্বের ডাক্তারদের সাথে। এখানেও ডাক্তার বসিয়েছিলাম আমার সাথে, ডাক্তাররা প্রশ্ন করতো, টেলিকাস্ট করতাম। এটা কিন্তু একটা বিশাল আমরা করেছি। পরে আমরা চিকিৎসারত্ন একটা অ্যাওয়ার্ড দিলাম অনলাইনে, গোটা বিশ্বে যারা লিঙ্ক হয়েছিল ওদেরকে আমরা অনলাইনে, তৎকালীন চিফ মিনিস্টার ছিলেন। তো তখন ধরে নিন যখন এই যে কোভিডের সময় লক আউট সব বন্ধ, তখন যদি মিডিয়াও বন্ধ থাকতো, সেটাই অনেক সাংবাদিক কোভিডে মারা গেছে। ত্রিপুরাতে তো মারা গেছে, প্রায় 3 জন কোভিডে মারা গেছে। কোভিডের যখন বডিগুলো আসতো তখন কিন্তু সাংবাদিকরা যেত, এবং এমনও গেছে আমি অনেক সাংবাদিক জানি যে কোভিড পেশেন্ট নিয়ে আসছে তৈলামুড়া থেকে, ও আস্তে আস্তে মানে রোডে মানে থুতু ছিঁড়ে আসছে, সাংবাদিকরা তো এর পিছন দিয়ে বাইক নিয়ে আসছে। ঠিক, এই প্রফেশনটাকে আমি বলবো যে আপনারা দয়া করে কেউ আন্ডার এস্টিমেট বা কোনো ধরনের ইনসাল্টিং ভাবে এটাকে করবেন না, কারণ এটা যদি আজকে না থাকে সমাজ কিন্তু স্তব্ধ হয়ে যাবে। ঠিক তাই। আমরা তো এই ধরুন নানাভাবে সাংবাদিকদের আক্রমণ হলে পরে কী করা উচিত সে চ্যালেঞ্জিং মুড নিয়ে যাতে তার জবটা করে, এটা শুনলাম। আমরা অনেক সময় দেখেছি যে ধরুন সরকারের ডেভেলপমেন্ট বা গঠনমূলক সমালোচনা করতে গিয়ে অনেক সময় কোণঠাসা হতে হয়েছে, বিরোধী পক্ষ বলুন সব দিকে। এবং আমরা যতটুকু জানি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে আপনার প্রতিও সেইভাবে অনেক অভিযোগ উঠেছে, তো সেইগুলি কিভাবে আপনি সামনা করেছেন? না, আমি একটা জিনিস আজকেও যদি সরকারের পক্ষে থাকতে গিয়ে ব্যাপারটা এই ধরনের অভিযোগ কি করে সামলে নেন? একটা সময় ছিল আমার দুইটা ধরনের বৈশিষ্ট্য ত্রিপুরাবাসী দেখেছে। একটা সময় ছিল যে আমি একটা সরকারের চরম বিরোধিতা করেছি। এটার পেছনে অনেকগুলো লজিক ছিল যে কি ওই সরকারের কি সব কিছু খারাপ ছিল না, কিন্তু তাহলে বলতে পারেন তাহলে আপনি কেন সব বিরোধিতা করেছেন। আমি দেখেছি ওই সময়ে সাংবাদিকদের একটা দলীয়করণ করা হয়েছিল। প্রথমবার আমি প্রেস ক্লাব নির্বাচনে দাঁড়িয়ে বহু আগে আমি সেক্রেটারি পোস্টে জিতেছিলাম। তখন আমি দেখেছি যে সাংবাদিকদের একটা টোটাল সারা সাংবাদিকদের একটা দলীয়করণ করা হয়েছিল। অমুক, আমি এখন নাম বলতে চাই না কারণ এগুলো অতীত, অমুক
কে সমর্থন না করলে এই সাংবাদিকটা এই সুবিধা পাবে না, বা ওই মিডিয়াতে কাজ করলে তোমাকে প্রশাসন বাঁকা চোখে দেখবে, তোমার সাথে পুলিশ বাঁকা চোখে দেখবে। এটা ছিল আমার প্রথম প্রতিবাদ, যে শান্তনু যদি মিডিয়া হয়, শান্তনু যদি মিডিয়া চালায়, তাহলে শান্তনু কেন সুনির্দিষ্টভাবে একটা দলের পক্ষে থাকতে হবে, মিডিয়া কেন দলীয়করণ করা হবে। এই জায়গা থেকে কিন্তু আমার সাথে সংঘাতটা শুরু। আচ্ছা, সংঘাতটা কিন্তু ওই জায়গা থেকে শুরু। বেসিক অনেকে কিন্তু এই জিনিসটা জানে না যে সংঘাতটা কোথায় শুরু আমার সাথে। সংঘাতটা কিন্তু এই জায়গা থেকে শুরু। রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল আসবে, এটা পট পরিবর্তন হবেই, পট পরিবর্তন হবে, এতে কিন্তু সংবাদ মাধ্যমের কিছু যায় আসে না। কিন্তু আমি যখন দেখেছি যে ত্রিপুরার সাংবাদিকরা সুনির্দিষ্টভাবে একটা দলকেই সমর্থন করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো যখন আমি প্রেস ক্লাবে দাঁড়াবো বলছিলাম তখনের সময় অনেকে তাজ্জব হয়ে গেছে, এই সময় প্রণব বলছে দাঁড়াবে। যখন দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছে, আমি কিন্তু কারো কথা শুনি না, আমি যখন শুনছি দাঁড়াবো তখন আমার বিশেষ তো সাংঘাতিক অবস্থা। এবং নমিনেশন পেপার আমরা পেতাম না, ভোটার লিস্ট তো দূরের কথা। আমার প্রতিবাদটা ছিল গণতন্ত্রের ওই জায়গাতে, যে মিডিয়া ফ্রি হ্যান্ড থাকুক। এখন মিডিয়া ফ্রি হ্যান্ড আছে কিনা সেটা আরেকটা প্রশ্ন, আরেকটা বিতর্ক হতে পারে। তখন মিডিয়া একদম ফ্রি হ্যান্ড ছিল না, দলীয়করণ করা হয়েছিল। এই জায়গাতে কিন্তু আমার প্রতিবাদটা শুরু হয়। তারপরে কি হতো, আমরা যখন একটা নিউজ শুরু করতাম, একটা নিউজ যখন আমি চালাতাম, এবার ইন্টেনশনালি যে কোনো নিউজ দেখবা, তোমার কাজ কি সরকারের ভুল ত্রুটি তুলে ধরা। তো নিশ্চয়ই উন্নয়ন যেভাবে তুলে ধরা, ভুল ত্রুটি তুলে ধরা, এটা হলো তোমার সেগুলি তাদের দৃষ্টি আকর্ষণ করা। এবং উন্নয়নের কাজের জন্যই কিন্তু সরকার, প্রশাসন, সেটাই মূল কাজ হলো সরকারকে গঠনমূলক সমালোচনা করা এবং সরকার সুনির্দিষ্ট ভুল ত্রুটিগুলো তুলে ধরা। এখন কি আমরা তুলি না? তুলি। এবং আমাদের ভুল ত্রুটি ধরার পর, তোলার পর অনেকগুলো অ্যাকশন হয়েছে। এখন অ্যাকশন হচ্ছে, এবং আমাকে এগুলোকে আবার জানায় যে তোমাদের চ্যানেলে দেখার পর এই অ্যারেস্ট হয়েছে, ওই অ্যারেস্ট হয়েছে, ওই অ্যারেস্ট হয়েছে, জানায়। তখন সুনির্দিষ্ট একটা দলীয়করণ করা হলো। আমরা ভোটার ইলেকশনে, প্রেস ক্লাব ইলেকশনে গেলে আমাদের নমিনেশন পেপার দেওয়া হতো না, ভোটার তালিকা পেতাম না, কে ভোটার জানতাম না। তারপরে যখন চ্যানেল শুরু হয়, তারপরে যখন আমরা একটু একটু সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরা শুরু করি, তখন আগরতলার একটা টেলিকাস্ট কেস হতো গিয়ে ধর্মনগর। কীভাবে কেস হতো? ধর্মনগরে গিয়ে ধর্মনগরে একজন পার্টি ওয়ার্কার বলতো, এই নিউজটা আমি হেডলাইন্সে দেখেছি, আমি এফেক্টেড। আচ্ছা, এবার ধর্মনগর থানায় কেস হতো, কখনো সাবরুম থানায় কেস হতো। সারা রাজ্যে কেসে কেসে জর্জরিত করা হয়েছে। তখন সংঘাতটা আরো তীব্রতর হয়েছে। সংঘাতটা তীব্র থেকে তীব্রতর, বাকি কথা আমি বললাম না, ওই দিন বলেছিলাম একদিন। তখন আমি, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মানিকবাবু, আমি 12টা চিঠি দিয়েছিলাম, 12টা চিঠি, যে আমি আপনার সাথে দেখা করতে চাই একটু। ইন্টারভিউ না, ইন্টারভিউ উনি সুনির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে আর একটা চ্যানেল তখন ছিল আকাশ ত্রিপুরা, ও ছাড়া উনি দিতেন না। তখন আমি ওনাকে বলছিলাম যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, যে আমার অন্যায়টা কি, আমার কি মিডিয়া খোলাটা অন্যায়, তাহলে আমি মিডিয়া বন্ধ করে দেব। আমাকে উনি টাইম দেওয়া তো দূরের কথা, একটা রেসপন্সও দেননি উনি। তারপরে কীরকমভাবে মিডিয়াকে মানে ইনসাল্ট করা হতো। শান্তনু মারা গেল, সেদিন রাত্রে আমরা ওই মুখ্যমন্ত্রী বাড়ির সামনে সবাই রাত্রে, অনেক রাত্রে অবধি ধর্নায় বসলাম। বসার পর তখন রাত্র প্রায়, এসডিএম ছিলেন মনে হয় সুমিত বাবু, রাত্রে প্রায় 1টা বাজে। তখন বলল যে মানিক সরকার তখন চিফ মিনিস্টার সিদ্ধান্ত নিয়েছে 5 জন ডেলিগেটের সাথে কথা বলবে, তো আপনারা 5 জন ডেলিগেটের নাম দিন। তো তখন সুবল দে ছিলেন, তখন উনি নাম দিলেন, আমার নামও ছিল। যাতে নামটা যখন গেল, মানিকবাবু কেটে দিল আমার নামটা, যে আমি বাদে যাতে যায়। আমাকে উনি অ্যালাউ করলো না। এসাস শান্তনু মার্ডারের জন্য আমি রেসপন্সিবল। এই যে এইগুলো
এতদিন তোমার আমি তো মিডিয়া হয়ে আমার কথা বলতে পারি না, আজকে তুমি জিজ্ঞেস করাতে বললাম যে অনেকগুলো কনফ্লিক্ট, অনেকগুলো সংঘাত শুধু ওরাই ইনভাইট করে এনেছে। হয়তো কারোর কথা শুনেছে, উনি কারোর কান কথা শুনেছেন, আজকের দিনে হয়তো উনি রিয়েলাইজ করছেন যে বিষয়গুলো ঠিক হয়নি, হয়তো রিয়েলাইজ করছেন। এরকমভাবে দিনের পর দিন মিডিয়ার সাথে এরকম আচরণ করেছে, যার দরুন দূরত্ব বেড়েছে, সংঘাত বেড়েছে, যেগুলো নিউজে কখনো কখনো রিফ্লেক্ট হয়েছে। এরপরে কি হলো, এরপর আমার সুনির্দিষ্ট কিছু দাবি থাকে, মানে আমি যেহেতু ওটা সাংবাদিকদের সংগঠন করি, আমি আগে বলে গেছি অতীত তো অতীত মাথায় রেখে কেউ চলে না। যেমন আমার দাবি ছিল সাংবাদিকরা কেন 1000 টাকা পেনশন পাবে, এটাকে আরেকটু বলুন। এটা হলো পরিবর্তনের পর কেন 1000 টাকা পেনশন পাবে, কেন ইলেকট্রনিক চ্যানেল দ্বারা তোমরা করছো, তোমরা কেন ইলেকট্রিশিয়ান কার্ড পাবে না। এগুলো আমার বেসিক দাবি তখনও ছিল, প্রথম দিন থেকে আজকেও আছে। তখন যখন আমি বললাম যে সাংবাদিকদের পেনশন 10,000 করতে হবে, ইলেকট্রনিক চ্যানেলের যারা সাংবাদিক আছে তাদের স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিত না, ওরা দিয়েছে, ওরা 10,000ও করেছে, ইলেকট্রিশিয়ান কার্ডও দিয়েছে। এখন ইলেকট্রনিক চ্যানেলের সবাই ইলেকট্রিশিয়ান কার্ড পাচ্ছে। আমার সাথে সংঘাতটা ওদের এসব দিক দিয়ে, কিন্তু সংঘাতটা বুঝতে পেরেছি। এখন সংঘাত নেই, এখনও সংঘাত আছে। কিন্তু আমি যদি দাবি পূরণের কথা বলি, হাউজিং ছাড়া, সাংবাদিকদের হাউজিং ছাড়া মোটামুটি অলমোস্ট, এবং কি একটা দাবি যখন আমি করেছিলাম যে এটা সবচেয়ে বেশি আমি ফেস করি, যেহেতু আমি সারা সাংবাদিকদের জন্য ঘুরি, যেমন একজন সাংবাদিক যদি হঠাৎ করে মারা যায়, তার ফ্যামিলিতে কোনো ইনকাম নেই, সিঙ্গেল ইনকাম, 1 টাকা ইনকাম নেই, ও ফ্যামিলিটা চলবে কীভাবে? পত্রিকা অফিস তো বা চ্যানেল তো সারা বছর চালাবে না। যেটা খোয়াইয়ের একজন সাংবাদিকের বেলা হয়েছিল, গিয়েছিলেন তো গেছি। তখন আমি তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এটা বলেছিলাম। তো উনি বলছিলেন যে কিছুদিন পরে আবার উনি আমাকে বলছিলেন যে এই ব্যাপারে তো সারা দেশে কোনো রুলস নেই, যে সাংবাদিক তো সরকারি কর্মচারী না, সরকারি কর্মচারী মারা গেলে মিসেসে পেনশন পায়, ওরা তো সরকারি কর্মচারী না, ওরা কীভাবে পেনশন পাবে? এটা তো কোনো রুলসই নেই কোথাও। আমি তখন বলছিলাম যে রুলসটা আপনি তৈরি করেন, সারা দেশে দৃষ্টান্ত তৈরি করেন। তখন বলছিল রুলসটা বানাবে কে? আমি তো রুলসটা আমি বানাবো, যেহেতু আমার লিগ্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, তৎকালীন ডাইরেক্টর আমাকে সাহায্য করেছিল, আমি এই টোটাল রুলসটা বানিয়েছিলাম ডাইরেক্টর সহ মিলে, যে ফ্যামিলিতে যদি একজন সাংবাদিক যদি মারা যায়, তাহলে ওর মিসেস সারা জীবন আমৃত্যু 5,000 টাকা করে পেয়ে যাবে, 5,000। এবার আইনটা তৈরি করে দিলাম, দেওয়ার পরে যথারীতি তৎকালীন মুখ্য সচিব ছিলেন কুমার অলক, সে এবার নোট দিয়ে পাঠালেন এটা হবে না, কারণ এটা ইনস্টেন্স নেই ইন্ডিয়াতে। আবার ফাইল ব্যাক করে আসলো, তারপরে আবার উনি ডাকলেন, বললেন না এটা তো চিফ সেক্রেটারি মানছে না। আমি বললাম না, এটা তো হতে পারে যে সারা দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেটা এটা চালু করলো, এটা তো হতে পারে, উদাহরণ নাই বলে যে আমি পারবো না, এরকম তো কোনো রুলস নেই। তখন উনি আবার নোট দিয়ে পাঠালেন যে আমরা প্রথম রাজ্য হিসাবে আমরা চালু করব। তারপরে ক্যাবিনেটে আসলো, ক্যাবিনেটে আসার পরে এটা হলো, চালু হলো, এবং একজন সাংবাদিক সন্ধান পত্রিকার ও পাচ্ছে আজকের দিনে 5,000 টাকা করে পাচ্ছে, না হলে ও খেতেই পারতো না। এরকম অনেকগুলো কাজ আমি করাতে পেরেছি, যার কারণে কনফ্লিক্ট 2 ধরনের আছে। এখন এক ধরনের কনফ্লিক্ট আছে, আগে আরেক ধরনের কনফ্লিক্ট ছিল। সেটা মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন সরকারের 2টো টার্মস হয়ে গেছে, 2টো টার্মস চলছে এখন। আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা কি এটা ধরে নিতে পারি যে মিডিয়া এখন স্বাধীনভাবে তার বক্তব্য বা তার মতামত প্রকাশ করতে পারে? না, এই জিনিসটা আমি বলবো যে এটা এক মিডিয়ার কাছে এক এক রকম। এটা আমি যদি দায়িত্ব নিয়ে বলি যে ইন্টেনশন বাদ দিয়ে, হ্যাঁ, যদি আমার ইন্টেনশন থাকে যে আমি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করি, সেটা বাদ দিয়ে আমি বলছি ওভারঅল তো করছে, সবাই করছে, ওভারঅল সবাই করছে, তাই ওভারঅল সবাই করছে। এক সময় যারা বামেরার সময় যারা করছিল, তারা এখন আরো ভালোভাবে করছে, এখন আরো ভালো, শুধু ভালো হবে না, ওরা এখন সরকারি বিভিন্ন কমিটিতে আছে। আচ্ছা,
এবং মিডিয়া যারা এখন পরিচালনা করে, এই পরিচালনা কমিটিতেও ওনারাই আছেন। দীর্ঘ বামেদের শাসনে যারা চালিয়েছিলেন মিডিয়া, তারা আজকের দিনও কমিটিতে আছেন, অসুবিধা তো হচ্ছে না, ওরাই তো কাজ করছে। আমরা আলোচনায় ছিলাম, আমরা নিয়ে নেব আরেকটি ছোট্ট ব্রেক, আর অল্প একটু সময় রয়েছে, সেখানেও কিছু মূল্যবান বক্তব্য ওনার কাছ থেকে শুনে নেব। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড, আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ, যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর, আবার চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আর আমাদের সময় যেহেতু নির্ধারিত রয়েছে, আর কিছু সময় আমরা এই আলাপচারিতায় থাকব। আমরা এইবার এই শেষ পর্যায়ে এসে একটি বিশেষ জিনিস জানার ইচ্ছে রয়েছে আপনার কাছ থেকে, যে মিডিয়া যে শব্দটা, মাধ্যম, মিডিয়া আমরা মাধ্যম বলে থাকি, সব ঠিক আছে, কিন্তু এখানে যখন আমরা আলাদা করি সংবাদ মাধ্যম এবং প্রচার মাধ্যম, এই প্রচার মাধ্যমের মধ্যে তো সোশ্যাল মিডিয়াও রয়েছে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে নিউজ মিডিয়ার যে গুরুত্বটা রয়েছে বা তার দেওয়া তথ্যকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, সেখানে সোশ্যাল মিডিয়াতেও এখন নানা ধরনের তথ্য তুলে ধরা হচ্ছে। কোনোটা ভালো খারাপ সত্যি মিথ্যে সবই সেই স্বাধীনতায় আমরা পোস্ট করতে পারছি। আপনি এই জায়গায় দাঁড়িয়ে এখানে কি সোশ্যাল মিডিয়ার যে একটা সামাজিক নিয়ন্ত্রণ দরকার আছে, সেটা কিছুক্ষণ আগেও বলেছিলেন, এবং এর দ্বারা কি আমাদের নিউজ মিডিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে না কোথাও?
আমি একটা কথা বলি, আমি কিছুক্ষণ আগে এটাই দেখছিলাম যে প্রচার মাধ্যম আসলে জিনিসটা কি। মানে আমরা তো জানি, কিন্তু পাঠ্যপুস্তকে কি আছে প্রচার মাধ্যমটা? মিডিয়াটা আমরা জানি, মিডিয়ার কি কাজ, এটা অনেকবার আলোচনা হয়েছে। প্রচার মাধ্যম হলো, এটা হলো একটা, যেটা লেখা আছে এটা হলো একটা বিজ্ঞাপনের বিপণীর মতো। আচ্ছা, এই যে মানে ব্যক্তি প্রচার বা আমি যেটা করলাম। একজন নেতা যখন ভাষণ দেন, এটাও প্রচার মাধ্যম। আচ্ছা, একজন যখন একটা ব্র্যান্ডের জন্য, একটা বিজ্ঞাপনের জন্য যখন কেউ প্রচার করে, এটা প্রচার মাধ্যম। বা কালচারাল যেগুলি রয়েছে সেটাও তো প্রচার, এটা প্রচার মাধ্যম। প্রচার মাধ্যম। প্রচার মাধ্যম যে কোনো জনে করতে পারে। আচ্ছা, কোনো একটা প্রোডাক্ট বেরোলো বাজারে, এটার প্রচার করা যেতে পারে, এটা প্রচার মাধ্যম। তার রাইট আছে এটা নিয়ে প্রচার করা। এই যে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি সংবাদ প্রচার করে, এটা কিন্তু মানে যিনি সাংবাদিক নন, এটা কিন্তু একটা কথা আমি বলি, আপনারা জানেন তো, এই যে সোশ্যাল মিডিয়াতে সংবাদ প্রচার করে এখন পর্যন্ত দুজন জেলে আছে। হ্যাঁ, দুজন জেলে আছে। প্রচার কিন্তু করা যায় না। শুধু আমি যেগুলো আগে বলছিলাম, কিছু প্রোডাক্টের প্রচার, কোনো নেতা বিজ্ঞাপন দিল, কেউ একটা মনে করলো যে আমি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা ছিল, এটা আমি একটা ক্যাম্পেইন করলাম, এটা ব্র্যান্ডিং, এটা করা যেতে পারে। এটা ওর আরেকটা, মানে ব্র্যান্ডিং ক্যাম্পেইনিং করতে হবে। এটা হলো প্রচার। মাধ্যমটা কি? মাধ্যমটা হলো ওই লোকটা, এটা হলো জিনিস। মানে এর সত্যতা যাচাইয়ের না দরকার নেই। এই হলো জিনিসটা। প্রচার করছে কি? এই লোকটা প্রচার করছে গিয়ে গিয়ে, শান্তনু বাবু আমার এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা আপনি কিনেন। এটা হলো প্রচার, এটা হলো মাধ্যম। মাধ্যমটা হতে পারে ব্যক্তি, মাধ্যমটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া, মাধ্যমটা হতে পারে একটা মাইক, মাধ্যমটা হতে পারে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে। এটা একটা মাধ্যম। মাধ্যমের অনেক বড় ব্যাখ্যা আছে। কিন্তু এবার এখানে যদি কোনো তথ্য, ইনফরমেশন, মনে রাখতে হবে, কোনো ইনফরমেশন, আমি নিউজ যাচ্ছি না, ইনফরমেশন, যেমন দেখা গেল বললো যে এই লোকটা গিয়ে বলল যে গোলবাজারে আগুন লেগেছে, এটা ওর সোশ্যাল সাইট থেকে ও একটা পোস্ট দিয়ে দিল। এবার এটা দেখে সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, সবাই যাবে, দেখা গেল ফলস, মিথ্যা কথা। তার লাইবিলিটি কার? রেসপন্সিবিলিটি কার? ওই লোকটা। উইদাউট এনি, যেমন প্রচার মাধ্যমের কোনো লাইসেন্স নেই, কোনো কন্ট্রোলিং নেই, ও কিন্তু প্রচার করতে পারবে না, কোনো ইনফরমেশন বেসড প্রচার করতে পারবে না, যেটা ফলস, যেটা মিথ্যা। এরকম অনেকগুলো হয়েছে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে গন্ডাছড়া কয়েকটা ঘটনা, ইনসিডেন্ট হলো, তখন অনেকে অনেক রকমভাবে প্রচার করছে, প্রচার করার ফলে দেখা গেছে প্রচারগুলো ঠিক না, কিন্তু সমাজ জীবনে তো সমাজ জীবনে না কি হতে পারে, এটাকে কেন্দ্র করে আরেকটা জায়গাতে আবার গোলমালটা স্প্রেড হতে পারে। তাই আমি একটা ক্লাস করেছিলাম, যারা জনজাতি ইউটিউবার আছে, ফেসবুক ইউজার আছে, এবং যারা চ্যানেল চালায়, প্রায় 150 শুধু জনজাতি এসেছিল। ওদের একটা ক্লাস নিয়েছিলাম আমি প্রেস ক্লাবে। ওদেরই দুজন জেলে আছে। তখন ওরা বলছিল দাদা আমাদের একটু ওদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে প্রচার কোনোভাবেই, কোনো ইনফরমেশন যার কোনো বেস নেই, মানুষের কথায় শুনে এটা করা যায় না। দেখা গেছে কোথাও একটা ইনসিডেন্ট হলো, ছবি আর একটা লাগিয়ে দিল, তারপর দেখা গেল কোনো একজন মহিলার ভিকটিম, মহিলার একটা ছবি দিয়ে দিল, নাবালিকার একটা ছবি দিয়ে, ওর তো লাইবিলিটি নেই, ওর তো একটা ফেক অ্যাকাউন্ট করে দিয়ে দিল, ঠিক তাই, বা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়ে দিল। তাহলে কি হলো? ওর তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। তো ও যদি এবার কেসটা করতে যায়, কেসটা করতে গেলে দেখা যাবে যে
ও পোস্ট ডিলিটেড। তখন থানা বলবো মা পোস্ট তো নেই, তখন তুমি দেখাবে স্ক্রিনশট, এবার স্ক্রিনশট কে দিয়েছে কে নিয়েছে এইটা খুঁজতে যেতে যেতে যেত অনেক দূর। প্রচার মাধ্যমের সাথে যদি কেউ সংবাদ মাধ্যমে গোলায় বা প্রচার মাধ্যমকে যদি কেউ বিশ্বাস করে, এক্স্যাক্টলি, কেউ যদি বিশ্বাস করে সেটা কিন্তু ও ঠকবে। আজকে দিনে আমি জানি অনেক বিজনেসম্যান, অনেক বিজ্ঞাপনদাতা আমাকে এসে বলে, দাদা আপনার তো এত ফলোয়ার এত লাইক, কিন্তু আপনাদের তো বেশি আছে। কোথায় বেশি আছে? ওইটা। এবার আমি ওদেরকে, আমার একজন টেকনিশিয়ান আছে ভালো ইঞ্জিনিয়ার, ডিওএ পাতিল থেকে করা আইটি, ওকে ডাকলাম, ও খুলে বের করে দিয়ে ওটা বুস্ট, হ্যাঁ বুস্ট ওই পয়সা দিয়ে করা যায়, এটি আবার রেকর্ড থেকে যায়। তো এগুলো যদি কেউ বিশ্বাস করে ওরা ঠকবে, আমরা তো কিছু যায় আসে না। আমরা তো মানে ওদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা আছে। আর সর্বনাশ, দায়বদ্ধতা মানে ঠিক। আমরা কিছুদিন আগে আমাদের যে চ্যানেলের ফলোয়ার্স হলো ত্রিপুরার মধ্যে টপ ফলোয়ার্স। আমাদের একটা পোস্ট ছিল, ওই যে বাংলাদেশের ইনসিডেন্ট হলো, ওই যে রাষ্ট্রপতির ঘরে যে ঢুকলো, এটা দিতে গিয়ে মনে হয় শ্রীলঙ্কা রাষ্ট্রপতির ঘরের ছবিটা মনে ঢুকে গেছে। গুগল থেকে স্ট্রাইক করে দিয়েছে আমাদের, একটা স্ট্রাইক করে দিয়েছে আমাদের। এগুলো মানে যারা খুব দায়িত্বশীল সংবাদ মাধ্যম এগুলো করতে পারে না কেউ তারা। আর এইসব প্রচার মাধ্যম তো না মানুষ চিনে না দায় চিনে, কোনো ঘরে ঘুমিয়ে দিয়ে দিল একটা পোস্ট, ওর তো কোনো দায় নেই। এইসব বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ না। এটার সাথে বলছিলাম আমি, এটার সাথে কথা হয়েছে আমার প্রেস কাউন্সিল অফ চেয়ারম্যানের কথা হয়েছে, তথ্যমন্ত্রী কেন্দ্রীয় তৎকালীন অনুরাগ ঠাকুরের সাথেও উনি নিজের থেকে কথাটা তুলেছেন যে ওনারা একটা আইন আনছে। আচ্ছা, এখন আর পারবে না। এই জন্য তো, এবং ন্যায় সংহিতার যে আইনটা এসছে এটা কিন্তু খুব টাফ, এই জন্য তো 2 জন জেলে আছে। এখন এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে কন্ট্রোলিং হবে, লাইসেন্স নিতে হবে। এবং ওরা যদি লাইসেন্স নিয়ে ফেসবুকে যারা করে, আমি বিভিন্ন স্টেটেও দেখেছি, সাউথ ইন্ডিয়াতে একটা স্টেটে দেখেছি, কেরালাতে, ওরা লাইসেন্স, কেরালা গভর্নমেন্ট শুরু করেছে, ওরা লাইসেন্স নিয়ে করছে, ওদের রেভিনিউ আসছে। সেটা দায়িত্বশীলভাবে করলে করা যায়, কিন্তু ত্রিপুরা তো করা যায় না, কারণ আইন নেই তো। কিন্তু এটা ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে আশা করা যায় সাইটে নিয়ন্ত্রণ আসবেই, মানে ফেক নিউজের ক্ষেত্রে আসবেই, 100% আমি বলে দিচ্ছি, আসবেই। আমরা এই ধরনের একটি সুনিশ্চিত সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, যে যেখানে সামাজিক বা জনজীবন বিপর্যস্ত হবে বা যেখানে জনস্বার্থে আঘাত আসবে, সেইখানে সংবাদ মাধ্যম তার গুরুত্বপূর্ণ যে দায়বদ্ধতাটুকু সেটা সবসময় এই পরিষেবাটা দিয়ে থাকবে। এটাই আমাদের আশা সংবাদ মাধ্যমের প্রতি। আমরা একেবি টিভির উদ্যোগে যে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যে এপিসোডটি শুরু করলাম, সেটা আমরা ভবিষ্যতে রাজ্যের আরও বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্বদের মতামত শুনবো এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময়টুকু একেবি টিভিকে দিয়েছেন, তার জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের যিনি ছিলেন তিনি আপনারা সকলেই চেনেন, প্রণব সরকার মহাশয়, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক। তিনি অগ্রণী ভূমিকায় রাজ্যের সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আমরা সকলেই জানি। ওনার সুস্থতা কামনা করছি, ওনার সমস্ত ভালো কামনা করছি, যাতে করে উনি সাংবাদিকদের পাশে থেকে এইভাবে সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যেতে পারেন। আপনারা নজর রাখবেন একেবি টিভির এই অনুষ্ঠানে। আগামী দিনে আরও সংবাদ ব্যক্তিত্ব নিয়ে আমরা কথা বলবো, তার জন্য চোখ রাখতে হবে একেবি টিভির পর্দায়। সকলে ভালো থাকুন, নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।